আসসালামু আলাইকুম। সরকারি চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞানের একটা খুব কমন টপিক কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার ভৌগোলিক উপনাম। আজকের এই আয়োজনে আমরা ঠিক এই জিনিসটাই সহজ করে বুঝে নেব। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু তথ্য যা আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। কি প্রশ্নগুলো বেশ পরিচিত লাগছে তাই না? ভাইভা বোর্ড হোক বা লিখিত পরীক্ষা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু প্রায়ই চলে আসে। তাই আজকের আলোচনাটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে প্রস্তুতিটা কিন্তু বেশ অনেকটাই এগিয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি। দেখুন, এতগুলো নাম মনে রাখাটা একটু কঠিন হতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা বাংলার কন্যাদের কথা জানব, তারপর দেখব প্রকৃতির কিছু অসাধারণ জায়গা, এরপর যাব ঐতিহাসিক শহরগুলোতে, আর শেষে থাকবে কিছু বিশেষ বৈশিষ্ট্য। এভাবে গুছিয়ে পড়লে দেখবেন পরীক্ষায় মনে রাখাও অনেক সহজ হয়ে গেছে। তো চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক। এই অংশে আমরা এমন কিছু জায়গা আর জিনিসের কথা জানব যেগুলোকে খুব ভালোবেসে কন্যা বলে ডাকা হয়। এটা কিন্তু নামগুলো মনে রাখার একটা দারুণ কাব্যিক উপায়। প্রথমেই আসছে হিমালয়ের কন্যা। আচ্ছা, কাকে বলা হয় জানেন? পঞ্চগড়কে। এর কারণটা বেশ মজার। পঞ্চগড় জেলাটা হিমালয়ের এত কাছে যে শীতকালে যখন আকাশ একদম পরিষ্কার থাকে তখন ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়া দেখা যায়। আর এই কারণেই পঞ্চগড়কে এমন সুন্দর একটা নামে ডাকা হয়। এরপর আছে প্রকৃতির কন্যা, আর এই নামে পরিচিত হল সিলেটের জাফলং। যারা জাফলং গিয়েছেন তারা তো জানেনই ওখানকার পিয়াইন নদীর স্বচ্ছ পানি, সাদা সাদা পাথর আর মেঘালয়ের সবুজ পাহাড়ের দৃশ্যটা কতটা অসাধারণ। প্রকৃতির এমন অপরূপ রূপের জন্যই জাফলংকে এই নামে ডাকা হয়। এবার আসি পাহাড়ি কন্যার কাছে, মানে বান্দরবান। নামটা শুনলে আসলে কারণটা বোঝা যায়, তাই না বলুন? চারদিকে শুধু উঁচু নিচু সবুজ পাহাড়ের সারি, আর তার মধ্যে মেঘের লুকোচুরি খেলা। এই সৌন্দর্যের জন্যই বান্দরবানকে সার্থকভাবে পাহাড়ি কন্যা বলা হয়। আচ্ছা, এবারের উপনামটা কিন্তু একটু অন্যরকম। এখানে কোনো জায়গার কথা বলা হচ্ছে না, বরং একটা গাছকে সূর্যকন্যা বলা হয়। আর সেটা হলো তুলা গাছ। ধারণা করা হয় সূর্যের আলোয় যখন তুলা ফুটে একেবারে ধবধবে সাদা হয়ে যায়, সেই দৃশ্য থেকেই হয়তো এমন কাব্যিক নামটা এসেছে। তো কন্যাদের কথা তো জানা হলো, এবার চলুন আমাদের পরের পর্বে যাই, যেখানে আমরা প্রকৃতির আরও কিছু বিস্ময়কর লীলাভূমি সম্পর্কে জানব। এই জায়গাগুলো তাদের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশ জুড়ে বিখ্যাত। বাংলাদেশের আমাজন, এই নামটা শুনলেই একটা রোমাঞ্চকর অনুভূতি হয়, তাই না? এটা বলা হয় সিলেটের রাতালগুল সোয়াম্প ফরেস্ট বা জলাবনকে। বর্ষার সময় পুরো বনটা যখন পানিতে ডুবে যায় আর গাছের ভেতর দিয়ে নৌকা চলে, তখন দেখতে একদম দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের মতো লাগে, আর সেজন্যই এই তুলনাটা করা হয়। এরপর যে জায়গাটির কথা বলবো তার নামটাই যেন তার পরিচয়, সৌন্দর্যের লীলাভূমি, রাঙামাটি। কাপ্তাই লেকের শান্ত নীল জলের ওপর ভাসমান ছোট ছোট দ্বীপ আর চারপাশে সবুজে ঘেরা পাহাড়, সব মিলিয়ে রাঙামাটি যেন সৌন্দর্যের এক বিশাল ক্যানভাস। নামটা এক কথায় সার্থক। আর এই রাঙামাটির মধ্যেই আছে রাঙামাটির ছাদ নামে পরিচিত সাজেক ভ্যালি। জায়গাটা অনেক উঁচুতে হয়, এখান থেকে মেঘের রাজ্যে ভেসে বেড়ানোর এক অসাধারণ অভিজ্ঞতা হয়। মনে হয় যেন কোনো একটা বাড়ির ছাদ থেকে চারপাশের পুরো এলাকাটা দেখা যাচ্ছে। এ কারণেই এর নাম রাঙামাটির ছাদ। প্রকৃতির রানী বলা হয় খাগড়াছড়িকে। এখানকার বিখ্যাত আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা আর চারপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশ, সবকিছু মিলিয়ে খাগড়াছড়ি যেন প্রকৃতির এক রানীর মতোই সুন্দর আর মেজেস্টিক। এই পর্বের শেষে আমরা জানব দ্বীপের রানীর কথা, আর এই উপাধিটা দেয়া হয়েছে ভোলাকে। ভোলা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। এর বিশাল আয়তন আর মেঘনা নদীর তীরে গড়ে ওঠা সবুজ প্রকৃতির কারণেই একে দ্বীপদের মধ্যে রানীর আসনে বসানো হয়েছে। বেশ, তো প্রকৃতির মাঝে ঘুরে আসা হলো। এবার চলুন এমন কিছু শহরের কথা জানি যেগুলোর উপনাম তাদের বাণিজ্য, ইতিহাস বা আধ্যাত্মিক গুরুত্বের সাথে জড়িয়ে আছে। এই নামগুলো কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক আর সাংস্কৃতিক ইতিহাসের কথাই বলে। প্রাচ্যের ডান্ডি, এই নামটা নারায়ণগঞ্জের। একসময় পাট ছিল আমাদের সোনালী আঁশ, আর এই পাটের বাণিজ্যে নারায়ণগঞ্জ ছিল সারা পৃথিবীর একটা বড় কেন্দ্র, ঠিক যেমনটা ছিল স্কটল্যান্ডের ডান্ডি শহর। এই ঐতিহাসিক মিলের কারণেই নারায়ণগঞ্জকে এই নামে ডাকা হতো। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? চট্টগ্রামে, তাই তো? দেশের বেশিরভাগ আমদানি রপ্তানি কিন্তু এই বন্দরের মাধ্যমেই হয়। এজন্যই চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার। দেশের অর্থনীতির জন্য এর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা তো বোঝাই যাচ্ছে।
বরিশালের কিন্তু দুটো বিখ্যাত উপনাম আছে। এর অসংখ্য নদী আর খালের জন্য একে ইতালির ভ্যানেস শহরের সাথে তুলনা করে বলা হয় বাংলার ভ্যানেস। আবার এখানে প্রচুর পরিমাণে ধান আর অন্যান্য ফসল উৎপাদিত হয় বলে একে বাংলার শস্যভাণ্ডারও বলা হয়। দুটো নামে কিন্তু দারুণ। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায়ই আমাদের একটু কনফিউশন হয়ে যায়। মনে রাখবেন, 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে, যা হজরত শাহজালাল রহিমকে স্মৃতি বিজড়িত। আর 12 আউলিয়ার দেশ হল চট্টগ্রাম। এই সংখ্যা দুটো, 360 আর 12, একটু খেয়াল করে মনে রাখলেই আর কোনো দিন ভুল হবে না। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এই শেষ পর্বে আমরা এমন দুটো জায়গার কথা জানব যাদের বৈশিষ্ট্য কিন্তু একদম একটা আরেকটার বিপরীত, আর এই বৈপরীত্যটা মনে রাখা বেশ মজার। দেখুন, এই দুটো তথ্য একসাথে মনে রাখলে খুব সুবিধা। শীতল বা ঠান্ডা পানির ঝর্ণার জন্য বিখ্যাত হল কক্সবাজার, আর ঠিক এর উল্টোটা, মানে গরম পানির ঝর্ণার দেখা পাওয়া যায় সীতাকুণ্ডে। একটা ঠান্ডা আর একটা গরম, এইভাবে মনে রাখলে দুটোই সহজে মনে থাকবে। তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো এক নজরে দেখে নেই। আমরা দেখলাম যে হিমালয়ের কন্যা বা পাহাড়ি কন্যার মতো কাব্যিক নামগুলো মনে রাখা কতটা সহজ। আবার চট্টগ্রাম বা নারায়ণগঞ্জের মতো বাণিজ্যিক শহরগুলোর নাম তাদের অর্থনৈতিক গুরুত্ব মনে করিয়ে দেয়। আর পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি দুটো বিষয়, সিলেটের ৩৬০০ আর চট্টগ্রামের ১২ আউলিয়ার পার্থক্য, এবং সীতাকুণ্ডের গরম আর কক্সবাজারের ঠান্ডা পানির ঝর্ণার বৈপরীত্য। এই ছোট ছোট কৌশলগুলো জানা থাকলে দেখবেন উত্তর দেয়া অনেক সহজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি তথ্যগুলো আপনাদের চাকরির প্রস্তুতিতে অনেক কাজে আসবে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকে সবগুলো নামের মধ্যে কোন নামটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বা আশ্চর্যজনক মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা রইল।